ও জয়েন করতে অসুবিধা আছে? স্যার এখনো জয়েন সবাই করে নাই স্যার, জয়েন করতেছে স্যার, মাত্র হচ্ছে আর কি। এখানে 5 মিনিট আমরা দেই সময়। জি স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যালো। জি স্যার। জি স্যার। তোমরা সবাই একটা খাতা কলম নিয়ে বসো, কারণ তোমার এটা মনে থাকবে না তো। একটু। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা শুরু করছি। তোমরা শুধু শুনবে, কারণ এটাতে যে জিনিসটা হচ্ছে, ভাইবা যেটা হচ্ছে সবচেয়ে ডিপে কোনো প্রশ্ন তেমন হয় না। যারা খুব ভালো নাম্বার পেতে চাও তাদেরকে একটু ডিপে যেতে হবে। তা আমরা যেটাকে করছি এই কারণে, কারণ দেখা যায় যে ভাইবা বোর্ডে বসার পরে ফান্ডামেন্টাল প্রশ্নেরই তারা উত্তর দিতে পারে না। যার ফলে আমি একটা তোমাদেরকে ধারণা দিতে চাচ্ছি যে কি ধরনের প্রশ্নগুলো মোটামুটি আহ, যেগুলি হয়ে থাকে সচরাচর, যেগুলো থেকে তোমরা অনেকেই উত্তর দিতে পারবে, কিন্তু আবার একটু ভালো করতে চাইলে আর একটু ডিপে যেতে হবে। যারা ভালো করতে চায় আর একটু ডিপে করবে। তা আমরা শুরু করি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, যেটাকে আমরা বলছি এইটাই ইনইকুয়ালিটিসটা কি। হোয়াট ইজ ইনইকুয়ালিটিস? তো ইনইকুয়ালিটিস যদি তুমি বলতে হয় কি সেটা, সেখানে বলতে হবে ইন এন ইকুয়েশন
when equal sign is replaced by greater than or equal, greater than or less than, যদি কোনো একটা ইকুয়েশনের ইকুয়াল সাইনটাকে গ্রেটার দেন অথবা লেস দেন দ্বারা রিপ্লেস করা হয়, গ্রেটার দেন ইকুয়াল টু অর লেস দেন ইকুয়াল টু দ্বারা রিপ্লেস করা হয়, সেটাকে বলা হয় ইনইকুয়ালিটিস। উদাহরণ দিতে গেলে তুমি বলতে পারো যে এরিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন। এটা একটা উদাহরণ। আর কথা ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এরপর ইনইকুয়ালিটিস এর মধ্যে কয়েকটা ইনইকুয়ালিটিস আছে, যেমন ওয়েস্ট্রাইজ ইনইকুয়ালিটিস, কোচিস ইনইকুয়ালিটিস, চেবাইসেভস ইনইকুয়ালিটিস। এই যে ফান্ডামেন্টাল গুলো ডেফিনেশন টাইপের যেগুলি আছে সেগুলিকে তোমার পড়তে হবে। আর কিভাবে প্রমাণ করতে হবে না করতে হবে সেগুলি ভাইবার জন্য দরকার নাই। আমার কথা বোঝা গেছে? জাস্ট Yes. ডেফিনেশন গুলি, যে ওয়েস্ট্রাইজ ইনইকুয়ালিটিসটা কি, তারপরে শর্তগুলি আছে, এটার সাথে শর্ত আছে, শর্তগুলি একটু দেখে নিতে হবে। কোচিস ইনইকুয়ালিটিস কি, চেবাইসেভস ইনইকুয়ালিটিস কি ইত্যাদি, যেগুলি তোমার ইয়াতে ইনইকুয়ালিটিস এর মধ্যে আছে। আর এরিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন যদি দরকার হয় তাহলে বলতে পারো যে তুমি এটা প্রমাণ করতে পারবে কিনা। সহজে তোমরা প্রমাণ করতে পারো যে এগুলিতে প্রমাণ করা যায়। এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে প্রমাণ করা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, এটা যদি দেওয়া হয় তাহলে কত লেখা যায় আছে তোমাকে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা রুট এ প্লাস রুট বি এর হোল স্কোয়ার। তো এটাকে লিখলে লেখা যায় এ প্লাস বি প্লাস এ মাইনাস বি দিলে বেটার হয় সবচেয়ে বেশি, অর্থাৎ রুট এ মাইনাস রুট বি যদি লিখো এর হোল স্কোয়ার লিখো, এটাকে যদি ভেঙে দাও তো এ মাইনাস বি হোল স্কোয়ারটা গ্রেটার দেন জিরো লেখা যায়, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। যদি ইকুয়াল হয় কখন, এ এবং বি যদি সমান হয় তাহলে ইকুয়াল হবে, আর যদি এ ইজ গ্রেটার দেন বি হয় তাহলে গ্রেটার দেন জিরো হবে। তো রুট এ মাইনাস রুট বি এর হোল স্কোয়ার এটা গ্রেটার দেন জিরো অর ইকুয়াল টু জিরো। তা আমি ইকুয়াল টু জিরো কখন হবে, এ এবং বি সমান হলে, আর এ এবং বি যদি সমান না হয় গ্রেটার দেন জিরো। তাহলে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে, এ প্লাস বি প্লাস মাইনাস টু রুট এ বি, মাইনাস টু রুট এ বি। রুট এ বি, টু রুট এ বিটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই এবং দুই দ্বারা ভাগ করি তাহলে এ প্লাস বি বাই টু গ্রেটার দেন ইকুয়াল টু রুট এ বি। রুট এ বিটা হচ্ছে এ ইন্টু বি এর পাওয়ারটা হচ্ছে হাফ, এটা হলো জিওমেট্রিক মিন, আর এ প্লাস বি ডিভাইডেড বাই টুটা হলো এরিথমেটিক মিন। এভাবে তোমরা দেখে নিতে পারো। তারপর আমরা আসি থিওরি অফ ইকুয়েশনে। থিওরি অফ ইকুয়েশনে যেটাকে বলা হয়, ইকুয়েশন বলতে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে থিওরি অফ ইকুয়েশনে যদি nth ডিগ্রি একটা ইকুয়েশন আমরা বলি, যে nth কোন একটা ইকুয়েশনের যদি ডিগ্রি n হয় তাহলে এটা n সংখ্যক মূল থাকবে, যেটাকে রুট আমরা বলি। n সংখ্যক যত ডিগ্রি থাকে তত মূল থাকবে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ লিখি x টু দি পাওয়ার n প্লাস 2n প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটাকে nth ডিগ্রি ইকুয়েশন। ডিগ্রিটা হয় কি, x এর উপর হাইয়েস্ট পাওয়ার যেটা থাকে সেটা হলো ডিগ্রি। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা বললাম এটা লিখে রাখতে পারো, x টু দি পাওয়ার n প্লাস 2n প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা হলো n এর ডিগ্রি, এটা n সংখ্যক মূল আছে, এটার n সংখ্যক মূল আছে। ঠিক আছে, এটা হলো একটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে এই মূলগুলির মধ্যে সবগুলি যে আনইকুয়াল হবে সেটা নাও হতে পারে। এটা কিছু মূল ইকুয়াল হতে পারে, কিছু মূল রিয়েল হতে পারে, পজিটিভ হতে পারে, কিছু মূল নেগেটিভ হতে পারে, কিছু মূল ইমাজিনারি হতে পারে। তবে আমরা যেটাকে তোমাদের পড়ানো হয়েছে থিওরি অফ ইকুয়েশনে, কোন ইকুয়েশনের মূল যদি ইমাজিনারি নাম্বার যেটা হবে সেই নাম্বারটা ইভেন নাম্বার হবে, অর্থাৎ এ প্লাস আই বি আর একটা মূল হবেই। তাহলে যেহেতু এটা পেয়ার ওয়াইজ আসে সেই জন্য ইমাজিনারি রুটের সংখ্যা ইভেন নাম্বার হবে, যেমন 2, 4, 6, 8, 10, 12 ইত্যাদি। এখন
আমি সহজভাবে তোমাকে এটা বলতে পারি। আবার একটা জিনিস হচ্ছে যে তোমাদের এই মূলগুলি যেটা আছে সেই মূলগুলির তোমাদের ইন্টারমিডিয়েটে পড়া আছে, সাম অফ দি রুটস, প্রোডাক্ট অফ দি রুটস। ওই প্রক্রিয়া এখানে আমরা তেমন একটা করি না, সেটাকে আমরা মূলগুলি বলে কয়টা পজিটিভ আছে, কয়টা নেগেটিভ আছে, কয়টা ইমাজিনারি আছে। এখন এগুলিকে দেখার জন্য আমরা একটা ছোট্ট একটা উদাহরণ যদি আমরা তুমি লিখো, তো লিখতে পারো যে এক্স কিউব মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। লিখছো সেটা, এক্স কিউব মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটা ডিগ্রি কত? স্যার 3 3। তাহলে এটা তিনটা মূল আছে। তো তিনটার মূলের মধ্যে কয়টা পজিটিভ, কয়টা নেগেটিভ, কোন ইমাজিনারি মূল আছে কিনা সেটা দেখার জন্য আমরা ডেকার্টস রুলটা ইউজ করতে পারি। এক্স কিউবের সামনে যেহেতু কিছু লেখা নাই সেটা পজিটিভ, এই চিহ্নটা পজিটিভ। তারপর একটা আছে মাইনাস 2x, তো 2x এর আগে যে চিহ্নটা আছে সেটা হলো নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ। 1 এর আগে যে চিহ্নটা আছে সেটা হলো পজিটিভ। কয়টা আছে চিহ্ন? পজিটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে চেঞ্জ অফ সাইন কয়টা? স্যার 3টা। দুইটা। ও এটা প্রথম পজিটিভ থেকে নেগেটিভ আর একটা নেগেটিভ থেকে পজিটিভ। জি স্যার। সাইন লিখছো কিনা তুমি? আমি কি লিখেছিলাম, তুমি এখানে এক্স কিউব মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। যে এইটার যে সমীকরণটা, এটার মূল কয়টা আছে? তিনটা আছে। তাহলে আমরা সাইনগুলি আগে লিখি। এক্স কিউবের আগে যেহেতু কোনো সাইন নাই সেটা পজিটিভ সাইন, 2x এর আগে আছে নেগেটিভ সাইন, 1 এর আগে আছে পজিটিভ সাইন। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ একটা, আবার নেগেটিভ থেকে পজিটিভ একটা। তাহলে এখানে দুইটা পজিটিভ মূল আছে। আর এই ফাংশনটাকে আমরা লিখে থাকি f(x). আর নেগেটিভ মূল আছে কিনা সেটা দেখার জন্য যদি এটাকে f(x) দ্বারা ডিনোট করে থাকি, x এর জায়গায় মাইনাস x বসালে যে ফাংশনটা হবে সেটা আবার আমরা বলছি, যেহেতু এটা x কিউব আছে, মাইনাস x বসালে একটা নেগেটিভ সাইন আসবে। আবার এখানে আছে মাইনাস 2x, x এর জায়গায় নেগেটিভ x বসালে এখানে আসবে প্লাস। আর 1 এর জায়গায় তো এটা ভেরিয়েবল নাই, সেটা প্লাস। তাহলে এখানে চিহ্নটা হচ্ছে মাইনাস প্লাস প্লাস। তাহলে মাইনাস থেকে প্লাস একটা সাইন অফ চেঞ্জ, সেখানে হলো একটা নেগেটিভ রুট। তাহলে মোট কয়টা আছে? তিনটা। তাহলে এখানে তিনটা হয়ে গেছে। কাজে এখানে দুইটা পজিটিভ মূল, একটা নেগেটিভ মূল, আর কোনো ইমাজিনারি মূল নাই, কারণ এখানে টোটাল মূলের সংখ্যা হচ্ছে তিনটা। তিনটাই আমরা পেয়ে গেছি। ঠিক আছে? জি স্যার। আমার কথা বোঝা জি গেছে? স্যার। হ্যাঁ। জি স্যার। এখন যদি তুমি বলো যে নেগেটিভ ইমাজিনারি মূল আছে কিনা, ইমাজিনারি মূলটা তুমি দেখবে কি করে? যে পজিটিভ রুট এবং নেগেটিভ রুটের সংখ্যাটা যদি টোটাল রুট থেকে কম হয়, তাহলে বাকি যেগুলি আছে সেগুলি হলো ইমাজিনারি মূল। আর কথা কি বোঝা গেছে? স্যার একটু আরেকটু স্যার বুঝাই বলে ভালো আমি হতো। আর একটু বলি। মনে করো x⁵ দিয়ে 5 ডিগ্রি একটা ইকুয়েশন আছে। তাহলে 5 ডিগ্রি ইকুয়েশনের জন্য 5টা মূল থাকবে। ডিগ্রিটা যত হয় ততটা মূল থাকে। আমার কথা ক্লিয়ার হচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে 5 ডিগ্রি যদি ইকুয়েশন আমরা নেই, এখানে পজিটিভ এবং নেগেটিভ মূলের সংখ্যা যদি 3টা পাওয়া যায়, যদি মনে করো 2টা পজিটিভ একটা নেগেটিভ পাওয়া গেল, তো 3টা মূল আমরা পেলাম। তো এখানে তো 5টা মূল আছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ দিলে 2টা থাকবে। এই 2টা হলো নেগেটিভ, 2টা হলো ইমাজিনারি রুট। এখন যদি তোমার ভুলে যদি হয়ে যায় যে এই 5টা আছে, আমি মূল পাইলাম পজিটিভ এবং নেগেটিভ 2টা, তাহলে আর 3টা থাকে না। তো 3টা ইমাজিনারি রুট হবে কিনা, সেখানে আমাদের এটা ভুল হবে, কারণ ইমাজিনারি রুট অকার্স ইন পেয়ার, জোর করে আসে। তাহলে যেটা জোর সংখ্যা হলো 2, 4, 6, তো এখানে 3 আসছে, কাজে আমার এখানে ভুল হয়েছে। আমাকে আবার দেখতে হবে যে এখানে মূল সংখ্যাটা ক্লিয়ার হচ্ছে কিনা। হয় এখানে দেখা যেতে পারে একটা মূল আছে পজিটিভ অথবা নেগেটিভ, আর 4টা মূল ইমাজিনারি। 4টা হলে হবে, কোনো অসুবিধা নাই, এখানে জোর সংখ্যা আছে। আমার কথাকে বোঝাতে পারছি? জি স্যার। জি তো স্যার। কাজে সেখানে তুমি হিসাব করে দেখবে যে ইমাজিনারি রুটের সংখ্যাটা যাতে কখনো বিজোড় সংখ্যা না হয়। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটা ভুল হচ্ছে, সবসময় এটা জোড় সংখ্যা হবে। ঠিক আছে? এইখানে এটাকে বলা হয় ডেকার্টস রুল অফ সাইন। এটা পড়ানো হয়েছে তোমাদের ক্লাসে, তুমি আবার ডেকার্টস রুল অফ সাইনটা একটু দেখে নিবে। এখন আসো, যেখানে রেসিপ্রোকাল ইকুয়েশন বলতে কি বুঝো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো।
যে স্যার একটা ইকুয়েশন আমরা দেখলাম, ঠিক আছে, এখানে তো হ্যাঁ, প্রায় সবটারই সাইন থাকে। দেখা যায় যে একটা সাইন চেঞ্জ হয়, তাহলে একটা দেখেন যদি তিনটা পজিটিভ হ্যাঁ। বা একটা নেগেটিভ থাকে, তাহলে আমরা বুঝবো যে তিনটা মানে পজিটিভ রুট আছে, একটা নেগেটিভ রুট আছে। না, এই সাইন, এটার চেঞ্জ অফ সাইন আমরা বলছি। চেঞ্জ অফ সাইন যেমন আমরা আগে বলেছি এক্স কিউব মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এটাকে আমরা ডিনোট করা থাকে, যেহেতু প্রথমটা যেটা দেওয়া থাকে সেটাকে বলি এফ এক্স। জি তো স্যার। এফ এক্স এ তিনটা সাইন আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা পজিটিভ। তাহলে জি স্যার। চেঞ্জ অফ কয়টা? পজিটিভ থেকে নেগেটিভে যাবে, পরিবর্তন হচ্ছে, আবার নেগেটিভ থেকে পজিটিভে গেছে, পরিবর্তন হচ্ছে। সেখানে দুইটা পজিটিভ রুট। জি স্যার। আবার এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে প্রথম এক্স কিউব যেহেতু এটা নেগেটিভ আসবে, আবার মাইনাস টোয়াইস এক্স যেহেতু এটা পজিটিভ আসবে। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এটা পজিটিভ আসবে। তাহলে প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ, তারপরেরটা পজিটিভ। তাহলে এখানে চেঞ্জ অফ সাইন কয়টা? একটা। দুইটা। একটা। আচ্ছা আচ্ছা। প্রথমটা নেগেটিভ, তারপর পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভে যাবে, এরপর এটা তো পজিটিভই, ও সাইনের কোনো স্যার। পরিবর্তন হয় নাই। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে এই তিনটা মূল এইভাবে তোমরা বাসায় দেখবে, এখানে বইয়ের মধ্যে আছে। আর কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। তাহলে রেসিপ্রোকাল ইকুয়েশন আমরা কি বুঝি? রেসিপ্রোকাল ইকুয়েশন হচ্ছে তুমি এই রেসিপ্রোকাল ইকুয়েশনের যে কোফিসিয়েন্ট গুলি থাকে, স্ট্রাকচারটা থাকে, এটা একটা ধারায় স্ট্রাকচার থাকে। তাহলে রেসিপ্রোকাল ইকুয়েশনটা আমরা বলতে কিভাবে কি বুঝি সেটাকে আমরা একটু তুমি আগে লিখে নাও। আমার এখানে লিখা নাই, আমি বলছি, লিখো। যদি আমরা বলি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 7x প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। রেসিপ্রোকাল এই ইকুয়েশনটা রেসিপ্রোকাল ইকুয়েশন। রেসিপ্রোকাল ইকুয়েশনগুলো সবসময় ইভেন পাওয়ার থাকে। ইভেন পাওয়ারটা বলতে আমরা বুঝছি এটা এক্স কিউব, এক্স স্কোয়ার না, এটা এক্স কিউব দ্বিতীয়টা। এটাতে এই যে এক্স টু দি পাওয়ার 4 আছে, এইটার সাথে কনস্ট্যান্ট যেটা আছে, এই কনস্ট্যান্টটা 1 থাকতে হবে, কারণ এক্স টু দি পাওয়ার 4 এর কোফিসিয়েন্ট হলো 1, লাস্টেরটা 1 থাকবে। এক্স কিউবের কোফিসিয়েন্ট যেটা থাকবে, এক্স এর কোফিসিয়েন্ট সেটা থাকবে, এইটার যে চিহ্ন থাকবে ওটারও চিহ্ন তাই থাকবে। যদি থাকে আর এক্স এরটা যদি ভিন্ন থাকে, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা বললাম, এই ইকুয়েশনটাকে বলা হয় রেসিপ্রোকাল ইকুয়েশন। এটাকে প্লাস মাইনাস সাইন হতে পারে, সাইন দিয়ে প্লাস মাইনাস সাইন কিভাবে হবে সেটা আমরা বলছি। এই ইকুয়েশনটা কেন রেসিপ্রোকাল? এই ইকুয়েশন থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই, এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই, তাহলে প্রথমটা থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে যদি আমরা ইয়ে করে নেই, এক্স কিউব, এটা সেটা এখানে মাঝখানে একটা এক্স স্কোয়ার আছে। আমি আবার বলছি কোএফিসিয়েন্ট গুলি আবার ভালো করে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, ঠিক আছে? বুঝা গেছে? যেহেতু সেটা ইকুয়েশন, এক্স স্কোয়ার যদি কমন নেই, স্যার একটু রিপিট স্যার, রিপিট, যেটা হচ্ছে কথাটা স্যার আমি কেটে যেটা গেছে। বলছি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x জি স্যার। কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। তো এটার মধ্যে রেসিপ্রোকাল হওয়ার কারণটা হচ্ছে এই জায়গাটাতে আমরা লিখছি, সেখানে আবার আগার স্ট্রাকচারটা দেখলে তুমি বুঝতে যেতে পারো। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর যে কোএফিসিয়েন্ট 1, শেষের দিকে কনস্ট্যান্টটা 1 সমান হতে হবে, ঠিক আছে? দ্বিতীয়টা এক্স কিউবের কোএফিসিয়েন্ট যেটা আছে 4, এক্স এর কোএফিসিয়েন্ট 4 হতে হবে এবং সেম সাইন হতে হবে, ঠিক আছে? আবার এক্স টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট 1, কনস্ট্যান্টটা 1 হবে এবং সেম সাইন হবে। এটার আগে যেহেতু পজিটিভ, এটাও পজিটিভ হবে। আর 7x স্কোয়ার, এই জায়গাটা আমার ফ্যাক্টর এখানে যা দাও তাই দিয়ে হবে। তবে এখানেও 4 4 যেটা দিছো, এখানে 4 না দিয়ে যদি 3 দাও তাও হবে। এখানে 4 এর আগে যে পজিটিভ দিছো সেখানে নেগেটিভ দিলে এক্স এর কোএফিসিয়েন্ট 4 এর আগেও নেগেটিভ হবে।
সেম হবে। এইটাকে আমরা লিখতে পারি এইভাবে, এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x, 1/x স্কোয়ার। ও লাস্টেরটাকে আমি আবার ক্লিয়ারলি লিখি, তোমরা লিখো এক্স স্কোয়ার যদি কমন নাও এটা থেকে, তাহলে পাবো প্রথমটা থেকে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7x 7 প্লাস 4/x প্লাস 1/x স্কোয়ার স্যার একটু রিপিট করলে ভালো হতো, স্যার একটু রিপিট করলে ভালো হতো। আমি আবার বলি x⁴ প্লাস 4x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 = 0। এইখান থেকে এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ার কমন নিলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7 প্লাস 4/x প্লাস 1/x স্কোয়ার। ঠিক আছে, জাস্ট পুরাটা থেকে এক্স স্কোয়ার কমন নাও, যেহেতু এটা ইকুয়েশন এক্স স্কোয়ার নট ইকুয়াল টু 0, সেটা এই ফ্যাক্টরটা বাদ দাও। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এইবার প্রথমটা লিখো এক্স স্কোয়ারের সাথে আনো 1/x স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে লাস্টে যে 1/x স্কোয়ার আছে না, সেটা জি নিয়ে স্যার। আসো, প্লাস 4 কমন নাও, তাহলে x প্লাস 1/x, তারপর প্লাস 7 = 0। এখন প্রথমটা যেটা আছে, প্রথমটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে লেখা যায় x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, প্রথম ফ্যাক্টরটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটাকে লেখা যায় x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2। লেখা যায় কিনা? জি স্যার। লেখা যায়। স্যার। তাহলে প্লাস 4x প্লাস 1/x প্লাস 7 = 0। এই মাইনাস 2টাকে 7 এর সাথে এক করে ফেলো, তাহলে মাইনাস কত হবে? 7 এর জায়গায় 5 হবে, তাই না? ঠিক আছে না? কারো কনফিউশন আছে? এটা -2 আর 7 যদি দুইটা কনস্ট্যান্ট একত্রে করে ফেলবে, তাহলে তুমি যদি লিখো x প্লাস 1/x সমান y, তাহলে এখানে পাবে y স্কোয়ার প্লাস 4y প্লাস 5 = 0। ঠিক আছে, তাহলে এইটা কি হলো? কোয়াড্রেটিক ইকুয়েশন। এইখান থেকে y এর দুইটা মান পাওয়া যাবে, এখান থেকে y এর দুইটা মান পাওয়া যাবে। কারণ আমি যেহেতু এটা নিজে লিখেছি সেই জন্য 5 হয়ে গেছে। এখানে যদি আমরা 6 করতে যাই, এই মাঝখানে যদি 7x স্কোয়ার না লিখে 8x স্কোয়ার লিখি, তাহলে আমার এখানে আসবে 6, তাই না? ও 6 আসলে তো হবে না, আচ্ছা 5 তো 5 কে এটাকে উৎপাদক বিশ্লেষণ না করে তুমি এমনি করতে পারো। ওই যে ফর্মুলা আছে x স্কোয়ার প্লাস a x স্কোয়ার প্লাস bx প্লাস c, এই যে ফর্মুলা আছে এটা সমান x = -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। এই ফর্মুলা দিয়েও সেটাকে মূল দুইটা বের করে নিতে পারো। তাহলে এই দুইটা y এর দুইটা মূল আসবে, এই দুইটা মূলের জায়গায় লিখবে কত? x প্লাস 1/x সমান তো y, একটা মূল দিবে এখানে, এইখান থেকে x এর দুইটা মান আসবে, আবার অপর মূল যেটা আসবে সেটা y এর জায়গায় বসাবে, সেখান থেকে আর দুইটা মূল আসবে, মোট 4টা মূল আসবে। তো এই যে ইকুয়েশনটা আমরা বললাম, এই ইকুয়েশনটাকে বলা হয় রেসিপ্রোকাল ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে আমরা এটাও লিখতে পারি, যদি এখানে প্লাস 4x³ না বলে যদি -4x³ বলি, তাহলে শেষেরটাও লিখতে হবে -4x, শেষেরটাও -4x, আর বাসকারে 7x² প্লাস মাইনাস যা হয় সেটা কোনো সমস্যা নাই। আমার কথা কি বোঝা গেছে না কারো কনফিউশন আছে? জি স্যার। তো ওইটা হলে স্যার। এই সিস্টেমটা যে ইকুয়েশনটা ফলো করে সেটাকে আমরা বলি রেসিপ্রোকাল ইকুয়েশন। এটা সহজে তার মূলগুলি বের করা যায়। ঠিক আছে, জি স্যার। তারপর তুমি যে তোমার মূলগুলি যেগুলো আছে, মূলগুলির ক্ষেত্রে বলা হচ্ছে যে এরিথমেটিক মিন, এরিথমেটিক এক্সপ্রেশন, আরেকটা আছে জিওমেট্রিক্যাল এক্সপ্রেশন,
এই মূলগুলি সেই যে ধরনের আছে সেই ধরনের কিভাবে হয়? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার আমরা তো স্যার রেসিপ্রোকাল স্যার অনেক প্রবলেম রেসিপ্রোকাল ইকুয়েশনের প্রবলেমের শুরুতে ধরেন শুরুতে আর শেষের দিকে কিন্তু কোএফিসিয়েন্ট সেম কিন্তু সাইন বিপরীত। সাইন বিপরীত হলে হবে না। সাইন বিপরীত হলে হবে যদি আমরা- ওইটার আগেরটার সাইনের সাথে ইয়া হয়। এটা সাইন বিপরীত হলে হয় না, সচরাচর দেখা যায়। প্রথমটা যেটার সাইন আছে শেষেরটা বিপরীতে থাকলে হয় না, কারণ এটাকে বর্গ করা যায় না। কারণ বর্গ করতে গেলেই এটা পজিটিভ চলে আসে। আর কথা বোঝা গেছে? যেমন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারে লিখতে পারবে না, পারবে? না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারে লেখা যাবে? যাবে না। না, সেই স্যার। কারণে সেম সাইন না হলে সেটা হবে না। ঠিক আছে? রেসিপ্রোকাল ইকুয়েশন গুলি সব সময় জি স্যার। ইভেন ডিগ্রি হয়, ইভেন ডিগ্রি করে করা যায়, হলে হয়। শুধু কোএফিসিয়েন্ট করে দুইটা ডিগ্রির ডিফারেন্সে যদি 1 থাকে সেম থাকে তাহলে করা যায় আর কি। কোনোটা সময় 2 ডিগ্রির ইয়াতে যেমন এক্স টু দি পাওয়ার 4 এর সাথে 1 আছে, আবার এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার, দুইটা একত্রে যাতে করা যায় সেই ধরনের ফর্মে থাকলে সেটাকে রেসিপ্রোকাল ইকুয়েশন বলি। আর কোনো প্রশ্ন আছে? নো স্যার। স্যার রেসিপ্রোকালের মধ্যে পড়ছেন স্যার ফার্স্ট কাইন্ড ইকুয়েশন, সেকেন্ড কাইন্ড ইকুয়েশন? রেসিপ্রোকালে দেখো তুমি যদি জি, স্যার। ওখানে পেয়ে থাকো সেভাবে পড়ো। স্যার ঠিক আছে? এখানে রেসিপ্রোকাল ইকুয়েশনে যে আমরা এক্স স্কোয়ার কমন নিলাম, তারপর হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে আমরা সূত্রের মধ্যে ফেলে x প্লাস 1/x হ্যাঁ, হ্যাঁ। টু দি পাওয়ার হ্যাঁ, স্কোয়ার কারণ মাইনাস 2 মাস- লিখলাম। হ্যাঁ, এটা -2 লিখেছি এই কারণে এখানে 4 কমন নিলে এক্স প্লাস 1/x আছে। জি স্যার। তাহলে এক্স প্লাস 1/x এর বর্গ যদি করে নেই দুইটাকে y লিখতে পারি অথবা z লিখতে পারি, তাহলে ও, কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে হবে। এবার আসো তোমরা ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট কাকে বলে প্রথমে হবে। তো ডিটারমিনেন্ট কাকে বলে স্যার একটা অনেকের কথা ছিল স্যার। কে বলো? স্যার একটা কথা ছিল। স্যার এখানে তো আমরা এক্স স্কোয়ার কমন নিলাম, ঠিক আছে? তো হ্যাঁ। এক্স স্কোয়ারের প্রথম একটা ভাগ তো আমরা পাইলাম, কিন্তু যে একটা এক্স স্কোয়ার এক্সট্রা, এখানে তো 4টা ডিগ্রি না, এক্স স্কোয়ার হিসাবে তো আমরা 2টা পাবো, কিন্তু আরো যে 2টা এক্সট্রা থাকে। দুইটা তো আমরা বললাম এখানে y এর মান y স্কোয়ার প্লাস 4y প্লাস 5 এর দুইটা মূল পাওয়া যাবে y এর। একটাকে মনে করো a আর একটাকে মনে করো b। তো এটা যদি আমি এখানে বসাই x প্লাস 1/x সমান y, এই জায়গাটা যদি a বসাই তাহলে এখান থেকে x দ্বারা গুণ করে দিলে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, এখান থেকে x এর দুইটা মূল পাওয়া যাবে। জি স্যার, বুঝতে পারছি। আবার y এর সমান যখন b বসাবো দ্বিতীয় মূলটা, ওখান থেকে দুইটা পাবো, মোট 4টা পাবো। স্যার বুঝতে হচ্ছে? পারছি। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন ডিটারমিনেন্ট বলতে আমরা কি বুঝি? ডিটারমিনেন্ট বলতে আমরা যে জিনিসটাকে সহজে বুঝে থাকি সেটা হলো যে ইফ n স্কোয়ার কোয়ান্টিটিস arranged in n rows and n columns bounded by two vertical line, যদি n স্কোয়ার, কারণ ডিটারমিনেন্টে রো নাম্বার কলাম নাম্বার সমান, অসমান হলে ডিটারমিনেন্ট হয় না। স্যার ঠিক আছে? ডেফিনিশনটা একটু ধীরে ধীরে আরেকবার বলবেন? আমি আবার বলছি, ইফ n স্কোয়ার কোয়ান্টিটিস arranged in n rows and n columns and bounded by two vertical lines, then it is called determinant. ঠিক আছে? If n square quantities arranged in n rows and n columns and then bounded by two vertical line, it is called a determinant. তো ডিটারমিনেন্ট সব সময় রো নাম্বার কলাম নাম্বার সমান থাকে, রো নাম্বার কলাম নাম্বার সমান না থাকলে ডিটারমিনেন্ট হয় না। তো ডিটারমিনেন্ট দ্বারা আমরা কি পাই? ডিটারমিনেন্ট দ্বারা আমরা ভ্যালু পাই। তো ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। একটা ডিটারমিনেন্টটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটা ভ্যালু পাই। তো ডিটারমিনেন্টের মধ্যে আছে কতগুলি শর্ত আছে। একটা সিমেট্রিক ডিটারমিনেন্ট, অ্যান্টি সিমেট্রিক ডিটারমিনেন্ট, পিরিয়ডিক ডিটারমিনেন্ট, সাইক্লিক স্যার। ডিটারমিনেন্ট।
হ্যাঁ স্যার স্কেলার কোয়ান্টিটি বলতে কি মানে একটু বুঝাইলে ভালো হতো স্কেলার কোয়ান্টিটি। এটা ভেক্টর নয়, এটা ডিটারমিনেন্টের বানের মধ্যে কোন ভেক্টরের চিহ্ন থাকে? জি স্যার। 4 5 6 8 যাই পাওয়া যায়, এক্সপ্রেশন পাওয়া যায়, ভেক্টরের কোয়ান্টিটি নাই, সেই জন্য সেটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা বুঝতে পারছি স্যার। তো ডিটারমিনেন্টটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো ডিটারমিনেন্টের মধ্যে কতগুলি আছে? সিমেট্রিক ডিটারমিনেন্ট, স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বা এন্টি সিমেট্রিকও বলা হয়, পিরিয়ডিক ডিটারমিনেন্ট, সাইক্লিক ডিটারমিনেন্ট, আসসালামু আলাইকুম সার্কুলার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার আমরা 4th ইয়ার, আমাদের ক্লাস নেবেন না? তোমাদের 4th ইয়ার আজকে হবে না, আজকে ও ফার্স্ট স্যার, ইয়ারের জন্য প্র্যাকটিক্যালের জন্য ইয়া দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে স্যার। তোমরা আসসালামু আলাইকুম। কালকে কালকে পারলে আমি দিয়া দিব। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এইখানে যেটা হচ্ছে ডিটারমিনেন্টের মধ্যে কতগুলো তোমার বই খুললেই পাবে, সিমেট্রিক ডিটারমিনেন্ট, এন্টি সিমেট্রিক অথবা স্কিউ সিমেট্রিক, পিরিয়ডিক, সাইক্লিক, সার্কুলেন্ট ইত্যাদি ইত্যাদি ডিটারমিনেন্ট আছে, অল্টারনেট ডিটারমিনেন্ট আছে। হ্যাঁ, তে এই সকল ডিটারমিনেন্ট আমরা পাই। এই ডিটারমিনেন্ট গুলি একটু তোমাদের সংজ্ঞাগুলি বই থেকে দেখে নিতে হবে। সাইক্লিক ডিটারমিনেন্ট কাকে বলা হয়, সাইক্লিকটা কাকে বলা হয়, পিরিয়ডিকটা কি, এখানে সিমেট্রিক ডিটারমিনেন্ট কি, অ্যান্টি সিমেট্রিকটা কি, এগুলি। আর প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট সেগুলির মধ্যে থেকে তুমি পেয়ে যাবে। এটা রো কলাম চেঞ্জ করা যায় প্রপার্টিজ এর মধ্যে। এখানে একটা রো থেকে আরেকটা, এক রো আরেকটা রো যদি চেঞ্জ করি একটা মাইনাস চিহ্ন আসে, এগুলি প্রপার্টিজ গুলির মধ্যে পড়বে। আরেকটা আছে যে একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অড অর্ডার সবসময় 0 হয়। এটা তোমাকে না করেই বলা যায় একটা ডিটারমিনেন্ট যদি স্কিউ সিমেট্রিক হয়, তার অর্ডার যদি অড হয়, অর্থাৎ 3টা রো 3টা কলাম, অথবা 5টা রো 5টা কলাম, অথবা 7টা রো 7টা কলাম, তাহলে অড নাম্বার হলে সেটার মান 0 হবে। আর ইভেন নাম্বার হলে সেটা পারফেক্ট স্কোয়ার হয়। ঠিক আছে, এইখান থেকে ডিটারমিনেন্ট থেকে তোমরা একটু জেনে নেবে। স্কিউ সিমেট্রিকের মাত্রাটা মানে অড হলে 0 ডিটারমিনেন্টের মান 0 হবে, আর ইভেন হলে পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার হয়। এর দেখবে তোমার এখানে থিওরেমে আছে, ডিটারমিনেন্ট করলে সেটা পাবে। সেটাকে জাস্ট তোমাকে ইয়ার জন্য, বাইবার জন্য শুধু তোমাকে জানতে চাইবে, সেটা প্রমাণ করতে বলবে না। কারণ প্রমাণ করতে বলে তোমার এত সময় দিবে কে? আমার কথা ক্লিয়ার? জি স্যার। এখন আসো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেটাকে বলি যে ম্যাট্রিক্সের রো নাম্বার, কলাম নাম্বার অসমান হতে পারে, আবার কখনো কখনো সমানও হতে পারে। ঠিক আছে, তাহলে অসমান যদি আমরা হয়, সেই জন্য আমরা ইউজুয়ালি অসমানটাকে বলে থাকি, তখন আমরা বলে থাকি ইফ এম এন নাম্বার, অর্থাৎ এম একটা সংখ্যা, এন একটা সংখ্যা, এমটা হলো রো এর সংখ্যা, আর এনটা হলো কলামের সংখ্যা। ইফ এম এন নাম্বার arranged in m rows and n columns and bounded by either first bracket or third bracket or pair of vertical lines, or দুইটা ভার্টিক্যাল লাইন দ্বারা এটাকে বাউন্ডেড করা হয়। এটা তো ডিটারমিনেন্ট তুমি জানো তো, ওটা তোমার বইয়ের মধ্যে আছে। তো কখনো যেটা ফার্স্ট ব্রেকেট দিয়ে লিখে নাম্বারগুলিকে ভিতরে থাকে একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে লিখে, কখনো থার্ড ব্রেকেট ইউজ করা হয়, কখনো ভার্টিক্যাল লাইনগুলি পেয়ার ওয়াইজ ইউজ করা হয়। ডিটারমিনেন্টে দেওয়া হয় একটা করে, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডাবল। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? ডিটারমিনেন্টের ক্ষেত্রে ডাবল, এটা কি মানে ভার্টিক্যাল লাইনটা? ভার্টিক্যাল লাইন ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা করে থাকে, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভার্টিক্যাল লাইন এইটা দুইটা করে দিতে, পেয়ার ওয়াইজ দিতে হয়, পেয়ার। বাম দিকে দুইটা ভার্টিক্যাল লাইন, ডান দিকে দুইটা ভার্টিক্যাল লাইন, অথবা ফার্স্ট ব্রেকেট দিয়ে এটা ক্লোজ করা হয়, অথবা থার্ড ব্রেকেট দিয়ে ক্লোজ করা হয়। এই তিনটা পদ্ধতিতে ম্যাট্রিক্স লেখা হয়। তাহলে এই যে এম এন নাম্বার arranged in m rows and n columns bounded by two double particle lines or first bracket or third bracket, it is a matrix of m by n matrix. It is called m by n, অর্থাৎ m rows and n column matrix. ঠিক আছে, এটা আছে ডেফিনেশন তোমাদের এখানে আছে। এখন কখন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করা যায়, ভ্যালু বের করা যায়, যখন কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকে
তাহলে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলি দ্বারা গঠিত একটা ডিটারমিনেন্ট বের করা যায়। ম্যাট্রিক্সের কোনো ভ্যালু বের করা যায় না, শুধু এটার এলিমেন্ট দ্বারা গঠিত ডিটারমিনেন্ট তৈরি করে সেটা মান বের করা যায়। যদি কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান আমরা 0 পাই, তাহলে সেটাকে বলি সিঙ্গুলার ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলি দ্বারা, স্কোয়ার ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলি দ্বারা গঠিত ডিটারমিনেন্টের ভ্যালু যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপর ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে? ইনভার্স ম্যাট্রিক্স সহজে তুমি বলতে পারো ইফ এ এন বি বি টু ম্যাট্রিক্স। স্যার স্কোয়ার ম্যাট্রিক্সের এলিমেন্ট দ্বারা গঠিত ডিটারমিনেন্ট, হ্যাঁ হ্যাঁ, এটা তারপর ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয়, if the determinant formed by the elements of a square matrix is 0, if the determinant value formed by the elements of a square matrix is 0, then it is called singular matrix. The singular matrix এর কোনো ইনভার্স ম্যাট্রিক্স হয় না, কারণ ডিটারমিনেন্টের মান বের না হলে ইনভার্স করা যায় না। আর কথা কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার। ম্যাট্রিক্সের সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হয়, তবে স্কোয়ার ম্যাট্রিক্সে না হলে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। সেকেন্ডলি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হলো যদি সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে তার ইনভার্স হবে না। আর কথা বুঝছো? বোঝা যায়? জি স্যার। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের, নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। এখন আসি যেটা, যে আমরা যে ইয়ার ক্ষেত্রেও ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আবার আছে সিমেট্রিক ম্যাট্রিক্স, অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স, পিরিয়ডিক ম্যাট্রিক্স, সার্কুলেন্ট ম্যাট্রিক্স, অল্টারনেট ম্যাট্রিক্স ইত্যাদি ইত্যাদি আছে। এইগুলি আমাকে একটু পড়ে নিতে হবে। আর কথা ক্লিয়ার? এখন আমরা বলি যে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে। তো তুমি বলতে পারো, সহজভাবে বলতে পারো, ইফ এ এন পি বি টু ম্যাট্রিক্স, এন বাই এন ম্যাট্রিক্স দুইটাই সম হতে হবে, অর্থাৎ রো নাম্বার কলাম নাম্বার দুইটারই সমান থাকবে। এন বাই এন যদি আমরা হয়, এন বাই এন আমরা বললাম ইফ এ এন বি বি টু এন বাই এন ম্যাট্রিক্স। ইফ এ into B equal to identity matrix, A multiplied by B is identity matrix, then A is called the inverse of B or B is called the inverse of A. অর্থাৎ দুইটার ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে একটা ক্যারেক্টার ইনভার্স ম্যাট্রিক্স বলা হয়। আর কথা বোঝা গেছে? এটা শর্ট ডেফিনেশন। আমরা বললাম ইফ এ এন বি বি টু এন বাই এন ম্যাট্রিক্স such that A B equal to I, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স A multiplied by B, অর্থাৎ A B equal to I, then A is called the inverse matrix of B or B is called the inverse matrix of A, একটা আরেকটার ইনভার্স। ঠিক আছে? ম্যাট্রিক্সের মধ্যে আরেক কিছু আছে, সেটা হচ্ছে তোমাকে হ্যাঁ, মানে এ এ মাল্টিপ্লাই বি যদি আই হয়, তাহলে এ বি এর জন্য ইনভার্স ম্যাট্রিক্স, বি এর জন্য ইনভার্স ম্যাট্রিক্স, একটা আরেকটার ইনভার্স ম্যাট্রিক্স। অথবা বি এ শুধু বি এও করা যাবে, একই জিনিসই, কারণ যেহেতু সেটা স্কোয়ার ম্যাট্রিক্স এ বি সমান বি এ একই হয়। তো যেটাই বললো একটা আরেকটা ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। একটা কোশ্চেন ছিল। কি বলো? স্যার কোশ্চেনটা হচ্ছে ওই ম্যাট্রিক্স কে স্যার কেন দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা যায় না স্যার? না, ম্যাট্রিক্স আমরা সেটের ক্ষেত্রে দ্বিতীয় বন্ধন ইউজ করি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে বন্ধনী আমরা ইউজ করা, ডেফিনেশনের ক্ষেত্রে যেমন সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আমরা, সেটের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি না, জি স্যার, থার্ড ব্র্যাকেটও ইউজ করি না, জি স্যার, ওগুলি ইউজ করি না। একটা আমরা বন্ধনী দ্বারা বুঝতে পারি যেটা সেট না ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা একটা রো ম্যাট্রিক্স লিখি, এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রো ম্যাট্রিক্স লিখলে একটা রো থাকবে, তাই না? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লেখা হয়, তাহলে তুমি এটাকে বলবে কি এটা ম্যাট্রিক্স না বলে, একটা রো ম্যাট্রিক্স না বলে বলবো এটা একটা সেট।
আচ্ছা আর জি স্যার বোঝা বুঝতে পারছি গেছে? স্যার জি স্যার কাজে সেখানে সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট বা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের অল্টারনেটিভ নাম হলো কার্লি ব্র্যাকেট, এটা দ্বারা করা হয় না। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে আবার যেটা আসছে যে পিরিয়ডিক ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আছে, নীলপটেন্ট ম্যাট্রিক্স আছে। আর কথা বোঝা গেছে? এটা হলো আইডেম্পোটেন্ট একটা ম্যাট্রিক্স আছে, নীলপটেন্ট ম্যাট্রিক্স আছে, পিরিয়ডিক ম্যাট্রিক্স আছে। এগুলি একটু তোমার বইয়ের থেকে আছে ডেফিনেশনগুলি, সেগুলি একটু পড়ে নেবে। এখন আমরা আসো যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কাকে বলে। হ্যালো, আইডেম্পোটেন্ট, নীলপোটেন্ট, আরেকটা কি ছিল স্যার? পিরিয়ডিক ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, ওই ওই যে ডিটারমিনেন্টের সাথে যা লিখেছে ওগুলিও আছে এখানে। অতিরিক্ত হচ্ছে পিরিয়ডিক ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, নীলপটেন্ট ম্যাট্রিক্স। এখন আসো তুমি, হ্যাঁ কখনো নাম শুনি নাই। নাম শোনো নাই, Periodic, বই বই জি স্যার। খুললে পাবা। পিরিয়ডিক ম্যাট্রিক্স হচ্ছে যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু, যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেম ম্যাট্রিক্স পাওয়া যায়, এ এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান যদি এগিন আবার এ পাওয়া যায় তাহলে এই কেটাকে বলা হয় পাওয়ার, কেটাকে বলা হয় পিরিয়ড। আর যদি এ টু দি পাওয়ার, এই ক্ষেত্রে কি স্যার এক স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে না? হ্যাঁ স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, স্কোয়ার ম্যাট্রিক্স হয় সচরাচর, আমরা স্কোয়ার ম্যাট্রিক্সে নিয়ে থাকি, তবে এটা রো নাম্বার কলাম নাম্বার তো সমান হবে। স্কোয়ার ম্যাট্রিক্স না হলে প্রথম ম্যাট্রিক্সে দ্বিতীয় ম্যাট্রিক্স দ্বারা গুণ করা যাবে না। ম্যাট্রিক্স দুইটার গুণ করা শর্ত আচ্ছা কি? স্যার হ্যাঁ আমি আবার বলছি, কথাটা শুনে নাও। ম্যাট্রিক্স দুইটার গুণ করার শর্ত হচ্ছে প্রথমটার কলাম নাম্বার দ্বিতীয়টার রো নাম্বারের সমান হবে, দ্বিতীয়টা রো নাম্বার সমান হবে। যদি হয় তাহলে সেটা গুণ করা যাবে। এখন যদি 3/2 ম্যাট্রিক্স দুইটা হয় তো প্রথমটা যদি বারবার লিখি, দ্বিতীয়বার লিখি, প্রথমটা রো নাম্বার দ্বিতীয়টার রো নাম্বার তো একই, কলাম নাম্বারও একই, তো দ্বিতীয় প্রথমটার কলাম নাম্বার দ্বিতীয়টা রো নাম্বার তো সমান হলো না, কাজেই সেটা গুণ করা যাবে না। আমার কথা ক্লিয়ার? জি স্যার জি স্যার। হ্যাঁ, কাজে মেট্রিক গুণের শর্ত হলো প্রথমটার কলাম নাম্বার দ্বিতীয়টা রো নাম্বার সমান হলে গুণ করা যাবে, কাজেই সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। হ্যাঁ, কার প্রশ্ন কি? স্যার আমার কাছে স্যার যেমন স্যার নীলপটেন্ট ম্যাট্রিক্স, তারপর পিরিয়ডিক ম্যাট্রিক্স, এগুলো কি স্যার এক্সাম্পল দিতে হবে? এক্সাম্পল তুমি দিবা কোত্থেকে? তুমি বলবা শুধু সেটা এই শর্ত যদি বাকি হয় তাহলে সেটা কে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আর এটাকে বলা হয় নীলপটেন্ট ম্যাট্রিক্স, আর একটাকে পিরিয়ডিক ম্যাট্রিক্স। ঠিক আছে? জি স্যার। এখন আমরা আসছি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যেটাকে বলা হয় একটা স্কোয়ার ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা আই। এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এ মাইনাস ল্যামডা আই এর ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় তাহলে লেখা হয় সেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। পড়াইছে এটা? না স্যার। পড়ানোর কথা, না স্যার এটা পড়াইছিল পড়ানোর কথা না, পড়াবে না সেটা না, স্যার তাহলে পড়াইছিল এই যে একটা ক্লাস ছিল লাস্টে এটা পড়াবে সেটা, এই যে ল্যামডাটা আমরা বললাম এ মাইনাস ল্যামডা আই, আইটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ যদি 3/3 ম্যাট্রিক্স হয় আইটাও 3/3 হবে। তাহলে এই যে ইকুয়াল টু ডিটারমিনেন্ট দিয়ে যদি ইকুয়াল টু 0 লেখা হয় তাহলে সেটাকে বলা হয় আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আর ল্যামডাটাকে বলা হয় আইগেন ভ্যালুস। এই ল্যামডা দিয়ে ম্যাট্রিক্স ইকুয়েশন ইউজ করে আইগেন ভেক্টর বের করা যায়, আইগেন ভেক্টর বের করা যায়। তুমি বইয়ে দেখো তাহলে পাবা, আমি জাস্ট তোমাদেরকে ইয়ে দিয়েছি। এখন আমরা তোমাদের সিরিজ পড়াইছে তো, সামেশন সিরিজ, জি স্যার পড়াইছে কনভার্জেন্সি, ডাইভারজেন্সি। স্যার ইকুয়েশনটা জি একটু স্যার a মাইনাস ল্যামডা জি স্যার হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন করতে যাচ্ছিলে? ইকুয়েশনটা a মাইনাস ল্যামডা i ইকুয়ালস টু 0 কিনা? এইটাতে এ মাইনাস ল্যামডা আই, সেটা ডিটারমিনেন্ট ভ্যালু 0, ডিটারমিনেন্ট ভ্যালু 0।
জি স্যার। তাহলে ইকুয়েশন পাওয়া যাবে, বা ম্যাট্রিক্সেরও ইয়া দিলেও পাওয়া যায়, ম্যাট্রিক্স দিলেও পাওয়া যায়, ইকুয়েশন পাওয়া যাবে। তো এই যে ডিটারমিনেন্টটা দিলেই ল্যামডাটাকে পাওয়া যায়। আর যদি ম্যাট্রিক্স করা হয় তাহলে সেদিকে ভেরিয়েবল দিতে হবে, এক্স ভেরিয়েবল দিতে হয়, এক্স ওয়াই জেড ইত্যাদি ভেরিয়েবল দিতে হয়। এটা হলো ম্যাট্রিক্স ইকুয়েশন। এখন যেটাকে আমরা বলছি, তোমাদের যে সিরিজ পড়ানো হয়েছে, সিরিজগুলির কয়েকটা তোমার নন সিরিজের সামেশন কি করে করা হয় এটা একটু দেখে নেবে। দ্বিতীয়টা হলো কনভার্জেন্সি ডাইভারজেন্সির কিছু টেস্ট আছে, যেমন ডিএলএমবার্ট টেস্ট, রেশিও টেস্ট, কম্পারিজন টেস্ট ইত্যাদি। এগুলি রাবিশ টেস্ট। এই টেস্টগুলি ফর্মুলাগুলি কি? আমার কথা বোঝা গেছে? জি স্যার। পড়াইছো তো এগুলি? তো ওখান থেকে স্যার তুমি আছে। সেইখান থেকে তুমি ওগুলি একটা ফান্ডামেন্টাল দিকগুলি লিখে রাখবে, রাতে পড়ে ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবে। রাবিশ টেস্টের ফর্মুলাটা কি করে, ওইটার কি করে, সেটা কোনটা কত হলে কনভার্জেন্ট হয়, কোনটা কত হলে ডাইভার্জেন্ট হয়, সেটা আর কিছু না। এখন আমরা শুরু করছি ক্যালকুলাস। ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা যেটি বলি যে ফাংশন কাকে বলে। তোমাদের অনেকেই লিখছে ফাংশন, কোনোটাই হয় নাই। তোমরা খাতা যা ফাংশন লিখছো, কিছু কারো হয়তো হয়তো দু চারজনের ঠিক হতে পারে, বাকি হয় নাই, কিছু হয় নাই। ডোমেন কিছু তোমরা লিখতে পারো না। কেন পারো না সেটা আমি জানি না। তা আমি ফাংশনটা ডেফিনেশন বলছি, তোমরা একটু খাতায় থাকলে লিখে নাও। হাতে কাগজ কলম আছে? জি স্যার। জি স্যার। নাই? আছে। লিখো, লেট আছে, স্যার। এ ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই বি টু নন এমটি সেট। কি বলছি? লেট ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই বি দি টু নন এমটি সেট if the rule f is such that it assigns to each element small x belongs to capital X a unique element y small y belongs to capital Y, then f is called a function. স্যার আবার একটু রিপিট করলে ভালো হতো। আমি আবার বলছি, let capital X and capital Y be the two non-empty set. দুইটা non-empty. ডট, এটা হলো ফুল স্টপ। তারপর আমরা বলছি if the rule f is such that it assigns to each element x belongs to capital X a unique element y belongs to capital Y, then it is called a function. স্যার শোনা যায় না স্যার, একটু রিপিট করলে ভালো হতো। আর তো শোনা যাওয়ার কথা, আমি তো ইয়া দিয়ে বলতেছি, কারণ আমি না দিলে তো তোমাদের শুনতে না, কম শুনতে। আমি আবার বলছি, একটু মাইনিউটলি শোনো। লেট ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই বি দিস টু নন এমটি সেট। ঠিক আছে, এটা লেখা হয়েছে? জি স্যার। তারপরে লেখো, ফুল স্টপ দিয়ে লিখো, ইফ দি রুল RUL E জি স্যার। f is such that, জি স্যার। if the rule f is such that it assigns a Yes, sir. double SIGNS to each element small x belongs to capital X, comma a unique element small y belongs to capital Y, then comma there, then f is called a function. ঠিক আছে? জি স্যার। এখন আমরা আসো যে অড ফাংশনটা কি, ইভেন ফাংশন কি। তোমরা অড ফাংশন ইভেন ফাংশন 1 2 3 4 করে লিখছো কেউ কেউ। অড ফাংশনটা হচ্ছে আর ইভেন ফাংশনটা হচ্ছে, যদি আমরা ফাংশনটাকে fx দিয়ে লিখে থাকি, x এর জায়গায় যদি -x বসাই, যদি কোনো পরিবর্তন না হয় ফাংশনের, তাহলে সেটাকে বলি ইভেন ফাংশন।
যদি এক্স এর জায়গায় এফ এক্স একটা ফাংশন, এই এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই, যদি কোনো পরিবর্তন না হয় সেটা ইভেন ফাংশন। আর যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর পরে যে ফাংশনটা পাওয়া যায় সেই ফাংশনটা থেকে মাইনাস কমন নিলে এফ এক্স পাওয়া যায়। আমার কথা বোঝা গেছে? অর্থাৎ মাইনাস অফ এফ এক্স হয়, তাহলে সেটাকে বলি অড ফাংশন। আমার কথা ক্লিয়ার? জি স্যার, হয় নাই? ক্লিয়ার স্যার। আচ্ছা, এইখান থেকে আমরা আসো ডোমেইন এন্ড রেঞ্জ। ডোমেইন বলা হয় সেট অফ অল পারমিসিবল ভ্যালুস অফ এক্স ফর হুইচ দ্য ফাংশন ইজ ডিফাইন্ড। Set of all permissible values of x for which the function is defined is called a domain. A range হচ্ছে set of all images for domain is called a range of the function. ডোমেইনের ভ্যালুগুলোর জন্য যে সেটটা ইমেজ সে সেটটা পাওয়া যাবে, এই সেটটাকে বলা হয় রেঞ্জ অফ দি ফাংশন। এখন আছে একটা ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনটাকে আমরা বলি ওয়াই, যদি আমরা বলি যে ওয়াই সমান এফ এক্স, তাহলে একটা ফাংশন হলো। এখন যদি এটাকে এক্সপ্রেস করতে পারি এক্স সমান জি অফ ওয়াই, তাহলে সেই ফাংশনটাকে বলে একটা আর একটা ইনভার্স ফাংশন। স্যার আমি ইনভার্স, বুঝাতে পারছি? হ্যাঁ, স্যার একটু আরেকবার বলে ভালো হতো। আমি ইনভার্স বলি ফাংশন যে যদি আমরা লিখি যে লেট ওয়াই সমান এফ এক্স, তো ওয়াই সমান এফ এক্স থেকে এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে রূপান্তর করতে হয়, তাহলে ওই ইকুয়েশনটা থেকে যদি আমরা এক্স সমান জি অফ ওয়াই, যে একটা ওয়াই এর একটা ফাংশন পাওয়া যাবে, এটাকে অ্যারেঞ্জ করে, তো ওয়াই এর ফাংশন যদি পাওয়া যায়, তাহলে ওইটা যদি ফাংশন হয় সেই ফাংশনটাকে বলা হয় ইনভার্স ফাংশন। অর্থাৎ ওয়াই সমান এফ এক্স, এইটার থেকে যদি লিখতে পারি এক্স সমান একটা ওয়াই এর এক্সপ্রেশন পাওয়া যাবে, সেই এক্সপ্রেশনটা যদি আমরা বলি জি ওয়াই, তাহলে এই এক্স সমান জি ওয়াই ইজ এন ইনভার্স ফাংশন অফ ওয়াই সমান এফ এক্স। ক্লিয়ার? নাকি কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, এখন আমরা আসছি যে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। কন্টিনিউটি হচ্ছে কোনো একটা বিন্দুতে এটা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু, ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু যদি সমান হয়, তাহলে সেটা বলি কি ওই বিন্দুতে ওই ফাংশনটা কন্টিনিউয়াস। যদি এ বিন্দুতে হয়, তাহলে আমরা বলবো লিমিট h tends to 0 f of a minus h equal to limit x tends to 0 f of a plus h equal to f of a। তিনটা মান যদি সমান হয়, তাহলে ওই ফাংশনটা এট দ্য পয়েন্ট এ তে কন্টিনিউয়াস। ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আর ডিফারেন্সিবিলিটি হচ্ছে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভস, কোনো বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভস এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভস যদি সমান হয়, তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল এট দ্যাট পয়েন্ট। ডিফারেন্সিয়েশন এবং কন্টিনিউটি একটা কোন একটা ফিক্সড পয়েন্টে বলা হয়, জেনারেলে হয় না। আমার কথা বোঝা গেছে? জি স্যার। তার এখানে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এইগুলো তোমার আবার কিছু আছে ব্রেক ফাংশন। ব্রেক ফাংশন দেখলে বোঝা যায় এটা ডোমেইন কত, এটাতে কন্টিনিউটি হবে কিনা, ডিফারেন্সিবিলিটি হবে কিনা, সেটা দেখলেই বোঝা যায়। তোমার বই থেকে দেখলে বুঝতে পারবে। তা আমি এইবারের দিকে যেটা আসছি, তোমাকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন লিবনিটজ থিওরেম আছে একটা, তোমরা অনেকে লিখেছো, সেটাতে আসলে সমস্যা হচ্ছে কিছু। সেটা হচ্ছে লিবনিটজ থিওরেম হচ্ছে ইফ ইউ এন্ড বি বি দি ফাংশন অফ এক্স, ইচ হ্যাজ এ ডিফারেন্সিয়েবল ফাংশন, অর্থাৎ ইউ এন্ড বি বি দি ডিফারেন্সিয়েবল ফাংশন অফ এক্স। এটা একটা দুইবারও হতে পারে, 10 বারও হতে পারে, 12 বারও হতে পারে, মিনিমাম একবার হতে হবে, তা নাহলে হবে না। দেন
ইউবি এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এন নামটা ইউজ করেছি, এনটা হচ্ছে সিম্বল ডিফারেন্সিয়েশন নাম্বার ইকুয়াল টু ইউএন ভি প্লাস সি এন কম্বিনেশন 1 ইউএন মাইনাস 1 ভি প্লাস বি1 প্লাস এন কম্বিনেশন 2 ইউএন মাইনাস 2 ভি2 ইত্যাদি এন পর্যন্ত লেখা হয়। এটাকে বলা হয় লিবনিটজ থিওরেম। তো লিবনিটজ থিওরেমের এগুলো একটু পড়ে নিতে হবে, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করা যায়। এখন এই লিবনিটজ থিওরেমের মাধ্যমে তোমার কতগুলি আছে, সাইনকে 5 বার ডিফারেন্সিয়েশন করলে কত হয়। ইন জেনারেল সাইনকে 5 বার ডিফারেন্সিয়েশন করলে, সাইন এক্স কে যদি 5 বার ডিফারেন্সিয়েশন করো তুমি লিখতে পারো সাইন 5 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। যত হবে তত ইন্টু পাই বাই 2 প্লাস এক্স, তাহলে যেটা কস এক্স হয়ে যাবে, এটা মাইনাসের হতে পারে প্লাসেরও হতে পারে। আর কথা বুঝছো না বোঝা যায় নাই? স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। স্যার যত নাম্বারটা আছে তুমি বই খুললে পেয়ে যাবে যে সাইন এক্স কে অথবা কজ এক্স কে যদি যতবার ডিফারেন্সিয়েশন করো তত নাম্বারটা তার আর্গুমেন্টের ভিতরে পড়বে। যদি এন টাইমস করো এন ইন্টু পাই বাই 2 প্লাস এক্স, এন ইন্টু পাই বাই 2 প্লাস এক্স, লিবনিটজ থিওরেমের মধ্যে আছে, এখানে যে খুললেই পাবে। কসের ক্ষেত্রেও একই, সাইনের ক্ষেত্রেও একই। তো এইগুলিকে তোমার একটু শিখতে হবে যে কতবার যতবার ডিফারেন্সিয়েশন করো তত দিয়া সেটা পাওয়া যাবে। এটা একটু দেখে নে, বই থেকে দেখলে তোমার কনফিডেন্সটা বাড়বে। তারপরে আসো তোমাকে এখানে আমরা বলছি রোলস থিওরেম, লাগরেঞ্জ থিওরেম, টেলরস থিওরেম এবং সিরিজ। টেলরস থিওরেমটা হচ্ছে রিমাইন্ডার থাকলে, আর সিরিজ হচ্ছে এটা কোনো রিমাইন্ডার ইনফিনিটিতে চলে যাবে, শুধু এটাই পার্থক্য। সিরিজ এবং থিওরেমের মধ্যে পার্থক্য হচ্ছে থিওরেমটা একটা রিমাইন্ডার পর্যন্ত শেষ হবে, আর সিরিজটা হলো ইনফিনিটিতে চলে যাবে, এটা কোনো রিমাইন্ডার থাকবে না। আমার কথা ক্লিয়ার হচ্ছে? যেখানে এখানে আছে লরেন্স সিরিজ আছে, লরেন্স থিওরেমও আছে, এখানে থিওরেমগুলির মধ্যে পাবে রোলস থিওরেম আছে, লাগরেঞ্জ থিওরেম আছে। এই থিওরেমগুলি ডেফিনেশনগুলি তোমরা একটু শিখে নেবে। যেমন রোলস থিওরেমে বলা হয় ইফ এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল and differentiable in the open interval. Open interval a b বললে a b যা দাও তা আর কি। Then there exists c lies between a and b such that f that c equal to 0. The mean value Lagrange theorem ও একই ধরনের। Lagrange theorem-এর ক্ষেত্রে এখানে রোলস থিওরেমের সাথে আরেকটা শর্ত আছে, f a সমান f b আছে একটা, f a সমান f b, দুটার বাম দিকেটার মান এবং ডান দিকেটার মান সমান হবে। আর মিন ভ্যালু থিওরেমের মধ্যে এটা নাই, শুধু এই জায়গাটা নাই। তখন সিটা থাকলে এফ ডেট সি সমান এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ মাইনাস বি না বি মাইনাস এই ধরনের হবে। ঠিক আছে, এই থিওরেমগুলি একটু পড়ে নেবে। আর কিছু আছে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসে তুমি সিম্পল লিখতে পারো ইন্টিগ্রেশন। যদি লিখো প্রথমে বলে যেতে হবে লেট এফ এক্স ইকুয়াল টু ডি ডি এক্স অফ ক্যাপিটাল এফ এক্স। তা ডি ডি এক্স অফ ক্যাপিটাল এফ এক্স হলে তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এই স্মল এফ এক্স এর ইন্টিগ্রেশন করলে এফ এক্সটা পাওয়া যায়। তাহলে এটাকে বলা যায় ইন্টিগ্রেশন অফ এ টু বি স্মল এফ এক্স ডিএক্স সমান এফ বি মাইনাস এফ এ। এটা লিমিটটা হবে এ টু বি। ইন্টিগ্রেশন এ টু বি স্মল এফ এক্স ডিএক্স সমান হচ্ছে ক্যাপিটাল এফ বি মাইনাস ক্যাপিটাল এফ এ। আর হয় ক্যাপিটাল এফ বা স্মল এফ এক্স সমান হচ্ছে ডি ক্যাপিটাল এফ এক্স ডিভাইডেড বাই ডিএক্স। এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসে তোমার কতগুলো প্রপার্টিস আছে, কিছু ইন্টিগ্রেশন তোমাকে ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন গুলি একটু ইয়ে করে নেবে, বড় বড় দরকার নাই, সেগুলো একটু দেখে নেবে। আর এখানে আছে তোমার গামা ফাংশন, বিটা ফাংশন, এগুলি তোমাকে বলা হয় গামা বিটা ফাংশনের মধ্যে রিলেশনটা কি, এগুলি তোমার ইয়াতে আছে। আর এখানে প্রপার্টিস 7b তে প্রপার্টিস অফ ইন্টিগ্রেশন আছে,
কতগুলি সেগুলি একটু দেখে নিতে হবে, ঠিক আছে? আর তোমার ওইগুলিতে যাচ্ছি না, ওগুলিতে গেলে ট্যানজেন্টের ইকুয়েশনটা কি, নর্মালের ইকুয়েশন কি, আর যদি তোমার ইয়েতে থাকে ওগুলি একটু করে নিতে হবে, তোমরা একটু দেখে নিও। ওগুলি যারা ভালো নাম্বার চাও তারা ওগুলি একটু দেখে নিও। এবার আসো তোমার সেট থিওরি। তো সেট থিওরিতে সেট কাকে বলে? ইউনিয়ন, ইন্টারসেকশন, রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন, ইনজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন, সারজেক্টিভ ফাংশন। ইনজেক্টিভ ফাংশনটা বাইজেক্টিভ, ইনজেক্টিভ হচ্ছে 1 1, বাইজেক্টিভ হচ্ছে বোথ 1 1 এন্ড অন 2, দুদিকে আছে। সারজেক্টিভটা একই ধরনের। তো এই যে ফাংশনগুলি আছে এর মধ্যে কনস্ট্যান্ট ফাংশন আছে, সেগুলো একটু করে নিতে হবে। কার্ডিনাল নাম্বার টাম্বার আছে, সেগুলি একটু দেখে নিতে হবে, তাহলে তোমার ওইটা হয়ে যাবে, এত বেশি ইয়ার দরকার নাই। এখানে আছে তোমার ত্রিগোনোমেট্রি। ত্রিগোনোমেট্রিতে আছে তোমার ডি ওয়েবার্স থিওরেম আছে, গ্রিগোরির সিরিজ আছে, সাইন কস ইত্যাদি গ্রাফগুলি যেগুলি আছে ত্রিগোনোমেট্রির ওগুলি, আর তোমার সিস মেথড আছে, এগুলি একটু ইয়েতে দেখে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের ফান্ডামেন্টাল দিকগুলি একটু দেখে নেবে। ফান্ডামেন্টাল দিকগুলি আছে, বড় বড় দরকার নাই, কারণ সব সময় সবাই তো আর সমভাবে প্রশ্ন করে না, কেউ একটু ডিপে যেতে চায়, কেউ একটু লাইট প্রশ্ন করে, সেইভাবে আছে। যারা একটু ভালো নাম্বার চাও একটু তোমরা এইগুলি, এই সংজ্ঞাগুলি শুধু যদি পড়ে যাও তাহলে তোমার জন্য হয়ে যাবে। জিওমেট্রি যেটা আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন আছে। পেয়ার অফ স্ট্রেট লাইন কখন পারপেন্ডিকুলার হয়, কখন প্যারালাল হয়, কোন শর্তে। আর একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ডারি কখন পেয়ার অফ স্ট্রেট লাইন দিবে, কখন সেটা প্যারাবোলা দিবে, কখন হাইপারবোলা দিবে, কখন ইলিপস দিবে, এই শর্তগুলি, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? জিওমেট্রি টপিক যেটা বললেন এটা আরেকবার রিপিট করবেন স্যার। জিওমেট্রিতে যেটা হচ্ছে তোমাদের প্রথমে যেটা পড়ো পেয়ার অফ স্ট্রেট লাইন, এর আগে কিছুটা পড়ো, সেটা আছে ট্রান্সফরমেশন ল, অর্থাৎ এক্স কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফার করা, সেগুলি রোটেশন কি করে হয় সেটা দেখে নিতে পারো। আর এখানে পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে আমি যেটা বলছি, পেয়ার অফ স্ট্রেট লাইন বলতে একটা হলো হোমোজিনিয়াস, অরিজিন দিয়ে যায় ইকুয়েশন, পেয়ার অফ স্ট্রেট লাইন এটার ইকুয়েশন কি, এটা হোমোজিনিয়াস পার্টটা হয়, যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। সেই যে দুইটা লাইন দিবে, এই দুইটা লাইন হবে y সমান mx m1x প্লাস y সমান m2x, এই দুইটার গুণ ফলে এই ইকুয়েশনটা হয়। তাহলে এটা অরিজিন দিয়ে পাস করে। তো অরিজিন দিয়ে পাস না করা যে শর্ট ইকুয়েশনগুলি আছে সেগুলিকে আমরা বলি ax প্লাস by প্লাস c। তাহলে a1x প্লাস b1 প্লাস b1y প্লাস c1 ইত্যাদি দুইটার গুণ করলে ওই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পাওয়া যায়। সেকেন্ড ডিগ্রিটা কত? এটা হলো x স্কোয়ার প্লাস 2hxy প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেটা কখন স্ট্রেট লাইন দিবে, পেয়ার অফ স্ট্রেট লাইন দিবে। পেয়ার অফ স্ট্রেট লাইন দিলে এটা ডিটারমিনেন্টটা 0 হয়, অর্থাৎ ডেল সমান 0। ডেলটা কি? এটা একটা ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে ahg, প্রথম রোতে থাকে ahg, প্রথম কলামে থাকে ahg, আর প্রিন্সিপালটা থাকে abc, এরপরে যে বাকি এলিমেন্ট দুইটা থাকে ff থাকে, f থাকে। তাহলে এটার মান যদি 0 হয় তাহলে সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন দিবে, আর এর মান যদি 0 না হয় তাহলে এটা ইলিপস দিতে পারে, প্যারাবোলা দিতে পারে, হাইপারবোলা দিতে পারে, সার্কেল দিতে পারে। এখন কখন কোন শর্ত, আর বাকি আরেকটা শর্ত কি দিলে সেটা ওইগুলি দিবে। আরেকটা শর্ত আছে অ্যাড করে দিলে, ডিফারেন্স শর্ত, সেখান থেকে বইয়ের মধ্যে আছে, দেখবে যে এখানে লেখা সবগুলি ক্লিয়ার আছে, সেখান থেকে সেই শর্তগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? তোমার এখানে আছে ইয়াতে 3 ডাইমেনশনাল, এখানে আবার আরো আছে যে সার্কেল, একটা ওই একটা ট্যানজেন্টের ইকুয়েশন, সার্কেলের মধ্যে আছে
অর্থোগোনালিটি কন্ডিশন আছে, আর বিভিন্ন ধরনের কন্ডিশন গুলি আছে কতগুলি। সে দুইটা সার্কেল কখন টাচ করে, কখন দুইটা সার্কেলের ইন্টারসেক্ট করে, অর্থোগোনালি ইন্টারসেক্ট করে, এই সকল শর্তগুলি কিছুটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, জি স্যার। একটু লাইনে থাকো আমার। ঠিক আছে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? অবস্থা বলা পাইনি। আচ্ছা, তোমাদের এটা যেটা আমরা বলছিলাম, উনি রিং দিয়েছে চিটাং কলেজের আগের ভাইস প্রিন্সিপাল, ঢাকা টঙ্গী কলেজের প্রিন্সিপাল ছিল। দেওয়াতে আমার একটু তোমাদের ইয়ে হয়ে গেছে। আসো তো সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যেটাকে করতে চাচ্ছি, একটু রাখুন, এটা সেভ করে নেই। এখন যেটাকে আমরা বলতে চাইলাম সেটা হচ্ছে ত্রিকোণমিতির এগুলো ইয়াগুলি, এইগুলি তোমরা যেটা আছে টেনজেন্ট নরমাল আছে, ওই চ্যাপ্টারগুলিতে ফান্ডামেন্টাল যেগুলি ফর্মুলা আছে, কিছু ফর্মুলা তোমরা পড়ে রাখবা। ফর্মুলা ছাড়া বাইরে তোমাকে কিছু প্রশ্ন করার নাই, এত সময় পাবে না সবাই। এখন আমরা আসছি আছে, শর্টেস্ট ডিস্টেন্স আছে না তোমাদের? Yes, sir. জি স্যার আছে। এই শর্টেস্ট, যে দুইটা লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা কি? তো মোটামুটি এগুলি তোমাদেরকে একটু সব চ্যাপ্টারগুলিতে এই ফান্ডামেন্টাল দিকগুলি তো একটু পড়ে রাখবে, তো তাহলে তোমার এটা হয়ে যাবে। আমি এটা পড়ানোর তোমার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে একটু ভাইভাতে ভালো করো। অন্যরা এক্সটার্নাল থাকবে, অন্যের ফিজিক্সের থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে, তারা আসার পর যাতে আমাদের লজ্জা না পেতে হয়। আর কথা বোঝা গেছে? একটু পড়ো ভালো করে, জি স্যার। নিশ্চয়ই ভালো করতে পারবে। তাহলে ঠিক আছে, আজকে এখানে শেষ। স্যার একটা আর কথা ফিজিক্সের বলতে স্যার। ইয়াগুলি একটু পড়ে নিও। স্যার একটা কথা বলা ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের হচ্ছে স্যার ভাই মানে প্র্যাকটিক্যাল ক্লাস এবং এক্সামটা যদি একটু দ্রুত মানে বিটেকের ভিতরে নিয়ে দিতে পারতেন সবারই মানে খুব উপকার হতো স্যার। না না, প্র্যাকটিক্যাল তোমাদের আগে করাতে হবে, তারপরে নিতে হবে। এই মাসের ভিতরে আমি চেষ্টা করব, এখানে আমাদেরও সময় নাই। আমার আবার ভাইবা আছে ফিজিক্সে 20 তারিখ থেকে 4 দিনের 5 দিনের, ওখানেও থাকবে, এখানেও তোমাকে তখন প্র্যাকটিক্যাল করে আমরা ইয়া করব। প্র্যাকটিক্যাল দুইটা পার্ট আছে, একটা হলো স্যার আমাদের শেষ। হ্যাঁ, পার্ট করে আমরা কিছু কষাবো। আমি একটা ক্লাস নিব, এরফানের দিয়ে হয়তো নিবে, আলিমে নিতে পারে কিনা আমি জানি না, আমানকে বলবো নেওয়ার জন্য। তোমাদের ক্লাস নেওয়ার পরে তোমার একটা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হবে, সেইগুলি জমা দিতে হবে। যে ক্লাসগুলো নিবে কি করে সেই প্র্যাকটিক্যাল খাতাটা তৈরি করতে হয়, সেইগুলোর জন্য সময় তোমাদের লিখতেও সময় না, তোমরা পারবে না বললেই হয় না, তুমিও পারবে না। কারণ তোমাদের তো ক্লাস এগুলি আসলে রুল অনুযায়ী পড়ানোর সময় প্র্যাকটিক্যাল করানোর কথা, তারা করায় না, কেউ কিছু করায় না। এখন পড়ছে আমাদের কমিটির উপরে। আর কথা বলছো, যদি একটা সম্ভাব্য ডেট দিতে পারতেন স্যার, অনেকে বাড়ি যাবে। আমরা এই মাসের ভিতরে ট্রাই করব যাতে সেটা শেষ হয়ে যায়। এখন স্যার বাড়ি যাওয়ার পর আবার ডেট দিলে তো আবার আসতে না, বাড়ি যেতে পারবে না, তোমার একটু শেষ করে বাড়ি যেতে হবে। তাও তো স্যার শিওর তো ডেট দিতে। এইটাকে আমরা কন্টিনিউ থাকবে,
এটা তুমি বাড়ি গেলে তো তুমি ক্লাস করতে পারবে না, আমরা তো ক্লাস নিতে হবে, খাতা লিখতে হবে, তুমি খাতা এখন স্যার লিখে কি একটা করে? ডেট দিলে হয় আগে চলে যেতাম, না হয় না, ক্লাস করতে যেতে আগে হবে। চলে যাবে, তুমি প্র্যাকটিক্যাল ক্লাস না করে তুমি চলে গেলে তো কিছু লিখতে পারবে না। যে ওইটাই তো স্যার, প্রশ্ন ক্লাস হবে কখন হবে? মানে এটা 20 তারিখের বাইবার আগে না বাইবার পরে? বাইবার পরপরই ক্লাস হয়ে যাবে, আচ্ছা স্যার। বাইবার পরপরই স্যার ক্লাস ভাই শুরু করবে। বাংলাতে অ্যান্সার করা যাবে যদি করা ইংলিশে যাবে, কোশ্চেন করা হয়? করা যাবে, তবে ইংলিশে করতে পারলে ভালো। ধরো তুমি তোমার কাছে যদি সেটা একটু ইয়া হয় তাহলে বাংলায় করো, তবে এগুলিকে বাংলায় করতে গিয়ে অন্য ডিপার্টমেন্টের তারা থাকে, তো যেহেতু আমাদের ম্যাথমেটিক্স পুরাটাই ইংলিশে ইয়ে করার। আর তাছাড়া তোমাদের ইন ফিউচারে সবকিছু ইংলিশই পড়তে হবে, বাংলায় আর পড়া যাবে না। আর কথা বুঝছো কিনা? স্যার বড় ভাইরা অনেকে জিজ্ঞেস করতেছে যে যারা 30 পাইছে আর কি, যে শুধু পাস মার্ক, তারা কি আবার এক্সাম দিতে পারবে নাকি ওদের এক্সাম মানে একবারে শেষ না না হয়ে না, যাচ্ছে, দিতে মানে পারবে, আর দিতে পারবে বাইবার না? দুইবার ইমপ্রুভ, বাইবার কোনো ইমপ্রুভমেন্ট নাই, বাইবার আচ্ছা কোনো স্যার। ইমপ্রুভমেন্ট নাই। ওকে, সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম।